দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। কোটা প্রশ্নে আদালতে বল ঠেলে দিলেন প্রধানমন্ত্রী, আন্দোলন করা শিক্ষার্থীদের কড়া সমালোচনা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি, কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা শুরু করব কোটা আন্দোলন নিয়ে এবং এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী যা বলেছেন সেখান থেকে আলোচনার সূত্রপাত ঘটবে। এছাড়াও প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। চীন সফরের বিষয়টি উঠে এসেছে, সেসব নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বরেণ্য শিক্ষাবিদ, আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি সভাপতি, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে প্রধানমন্ত্রী যা কথা বলেছেন তার সংবাদ সম্মেলনে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। চীনে দ্বিপাক্ষিক সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে 3 দিনের কার্যক্রমের বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরেন সরকার প্রধান। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। চীন সফর থেকে দেশ কিছু পায়নি এমন প্রশ্ন যারা তুলছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন রাখেন শেখ হাসিনা। চীনে গেলাম বলে কিছুই দেয় নাই, তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা, এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। এক প্রশ্নের জবাবে জানান, তিস্তা নিয়ে চীনের আগ্রহ থাকলেও নানা বিবেচনায় ভারতের প্রস্তাবকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। কোটা আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আদালতে রায় হওয়ার পর নির্বাহী বিভাগের কিছু করার নেই। আন্দোলনকারীদের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে। সাফ জানিয়ে দেন, মুক্তিযোদ্ধাদের অবদান গুরুত্ব পাবে সব ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে পিএসসির প্রশ্ন ফাঁস প্রসঙ্গে সরকার প্রধানের জবাব, সুবিধাভোগীদের ছাড় নয়। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ফের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বলেন, অপরাধীদের ধরার সময় আপন পর দেখা হবে না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে ছাড়বো। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যারা গণতন্ত্রের কথা বলে এবং নিজেদের সভ্য দেশ দাবি করে, সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে? আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতি খাচ্ছি। তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবারও মিছিল করছেন, সে খবর আমরা পাচ্ছি। সেখানে আমাদের সহকর্মী প্রিন্স রয়েছেন, আশিকিন প্রিন্সের কাছ থেকে আমরা সবশেষ অবস্থাটা জানবার চেষ্টা করব। তারা 24 ঘন্টার সময় দিয়েছিলেন আজকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পরে, এবং তারপরেও এখন আবার রাত্রেবেলা হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, মিছিল হচ্ছে, ছাত্রলীগের সাথে এক ধরনের সংঘাতের খবরও আমরা খানিকটা পাচ্ছিলাম। কি অবস্থা, কিসের থেকে আবার নতুন করে এই ঘটনার সূত্রপাত হচ্ছে যদি জানাতেন প্রিন্স। মানজুর, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেই কোটার যাতে সংস্কার করা হয় সেই বিষয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন, তারা কোটা সংস্কার চাচ্ছেন। মূলত সেই যে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবির পক্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে অর্থাৎ 11টার দিকে তারা হল থেকে বের হয়ে এসেছেন এবং তারা তাদের যে দাবি রয়েছে অর্থাৎ কোটা সংস্কারের যে দাবিটি রয়েছে সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন যে হল রয়েছে তাই সেই হলের সামনে যাচ্ছেন এবং তারা সেই হলের সামনে গিয়ে তাদের যে দাবি রয়েছে অর্থাৎ কোটা সংস্কারের পক্ষে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা উপস্থাপন করছে এবং তারা স্লোগান দিচ্ছে। মানজুর, আপনি জানেন যে আজকে কোটা সংস্কারের পক্ষে যারা শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছেন। একই সঙ্গে তারা দাবি করেছেন যে তারা 24 ঘন্টার মধ্যে তাদের দাবির পক্ষে যে একটি পদক্ষেপ অর্থাৎ দ্রুতগতিতে পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে তারা কোটা বাতিল চাচ্ছে না, তারা কোটা সংস্কার চাচ্ছেন। একই সঙ্গে আজকে হাইকোর্ট থেকে একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেই কোটা বহাল রাখার পক্ষে রায় দেওয়া হয়েছে। মানজুর, আপনি জানেন যে 2018 সালে সরকারের পক্ষ থেকে এই কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। রিটের প্রেক্ষিতে আজকে এই হাইকোর্ট থেকে রায়টি প্রকাশ করা হয়েছে। আরেকটি বিষয়, আজকের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে কোটার বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলেছেন। তো সার্বিক বিষয় নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের বিভিন্ন এলাকা তারা প্রদক্ষিণ করছেন এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তো এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্জুর। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে, একদিকে তিনি বলছেন যে ব্যাপারটা আদালতের বিবেচনাধীন, ফলে তার এখানে কিছু করার নেই। অন্য পাশে তিনি মুক্তিযোদ্ধা কোটা কমানোর যে দাবি আন্দোলনকারীরা করছেন সেটার বিপরীতে বলছেন যে সেক্ষেত্রে তাহলে কি রাজাকারদের সন্তান বা তাদের নাতিদেরকে এই কোটায় আনা দাবি আসলে আন্দোলনকারীরা করছেন কিনা, এই প্রসঙ্গটা কেন আসলো বলে মনে হয় আপনার? আসলো মানে সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করেছেন। আমি 2-3 জন সাংবাদিকের প্রশ্নের মধ্যে আমি এক ধরনের মতলব খুঁজে পেয়েছি। ওই প্রসঙ্গনীয় কথা কিন্তু বলেছেন। একজন সাংবাদিক বলেছিলেন যে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছেন, আমি পুরো ইন্টারভিউটা ওনার আপনার প্রেস কনফারেন্সটা দেখার চেষ্টা করেছি। প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে যদি দুজনের সমান নাম্বার হয়, একজন মুক্তিযোদ্ধা নাতি থাকে একজন রাজাকে নাতি থাকে, তাহলে কি চাকরিটা আমরা মুক্তিযোদ্ধা নাতিকে না দিয়ে রাজাকে নাতিকে দেব? তখন প্রাইম মিনিস্টার একটু উত্তেজিত হয়ে বললেন যে কেন আমরা মুক্তিযোদ্ধার নাতিকে দেব। উনি কিন্তু এই প্রসঙ্গের কথা বলেছেন। মানে প্রশ্নটাই এমন ছিল যে ভাবখানা এরকম যে মুক্তিযোদ্ধার নাতি আর রাজাকারের নাতি এছাড়া বাংলাদেশে আর কারো নাতি নাই, আর কারো নাতি নেই, আর সব বন্ধা এই দেশের। খালি মুক্তিযোদ্ধার রাজাকার এদেরই সন্তান হয়েছে, তাদেরও সন্তানের আর কারো হয় নাই। ভাইরে, একটা কথা আমি বলি আপনাকে, হিসাবটা আমি সহজ করে দিই আপনাকে। 7.5 কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময়। তার মধ্যে সরকারের হিসাব অনুযায়ী যে হিসাব নিয়ে সবারই আপত্তি যে 1,83,000 মুক্তিযোদ্ধা। 7.5 কোটির মধ্যে যদি 1,83,000 হয়, সেটা পার্সেন্টেজের হিসাব দাঁড়ায় 0.24%। 0.24% টোটাল পপুলেশনের ছিল মুক্তিযোদ্ধা। রাজাকার কি মুক্তিযোদ্ধার চেয়ে বেশি ছিল?
বরং কম ছিল, ধরলাম সমান সমানই ছিল, সেখানেও ধরেন 0.245 এরকম হবে, সব মিলে কত হয় 0.5%। রাজাকার মুক্তিযুদ্ধে মিলে হলো 0.5%। তখন ছিল লোক সংখ্যা 7.5 কোটির থেকে বাইরে, এখন আপনার 15 কোটি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, নাতি নাতকুর হয়েছে, অনেক কিছু হয়েছে, তো অন্যদেরও তো হয়েছে, রেশিওটা কিন্তু তাই রয়ে গেছে। ধরেন বড় জোর ওদের উৎপাদন ক্ষমতা বেশি ধরলাম, তাহলে ধরেন 1%, তাহলে বাদ বাকি 99% যারা নাকি রাজাকার নয়, আমি মনে করি তারাও মুক্তিযোদ্ধা। আপনি মানতে রাজি না, কেন মানতে রাজি না? যে আপনার সার্টিফিকেট তাদের কাছে নাই, ওকে মানলেন না আপনি। মুক্তিযোদ্ধার সবচেয়ে বেশি ত্যাগ মানি, আমিও মানি। যারা জীবন দিছে তাদের ত্যাগ নাই? যারা নিজের জীবনটা দিয়ে দিছে তাদের ত্যাগ নাই? ধরলাম তাদের ত্যাগ আপনার কাছে মূল্যহীন, মূল্যহীন ত্যাগ মানলাম, ভালো কথা। তাহলে আপনি 1%-এর জন্য আপনি 30%, 1% না, এই আপনার 0.5%, এর জন্য আপনি 30% কোটা রাখতেছেন। এটা হয় না। শুনেন, পুরস্কার অথবা তিরস্কার এটা কখনো বংশানুক্রমিক হতে পারে না, পৃথিবীর কোথাও হয় না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না, এবং যখন আপনি ইহকাল থেকে পরকালে যাবেন তখনও হবে না। আপনি বলতে পারবেন আল্লাহর কাছে যাই না যে আমার বাপ ছিল মসজিদের ইমাম, জীবনে একটা পাপ করে নাই, অতএব তার কারণে তার কোটায় আমাকে বেহেশতে নেন? বলতে পারবেন? ওটা ধর্ম আপনাকে বলবে যে তোমার কাজের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আর এখানে দাদা নাতিনের দাদার জন্য তার সন্তানকে আপনি, আচ্ছা আর একটা কথা বলেন আপনি, আমি এটা বলে শেষ করি। অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে যাদের সঙ্গে নাকি রাজাকারের কোনো সন্তানের বিয়ে হয়েছে, আছে। তাদের যে সন্তানটা হবে শঙ্কর প্রজাতির, রাজাকার মুক্তিযোদ্ধা শঙ্কর প্রজাতির, তারা যদি আপনি চাকরি দেন, তারা আপনি কি হিসেবে চাকরি দেবেন? রাজাকারের নাতি হিসেবে নাকি মুক্তিযোদ্ধার নাতি হিসাবে? আমি এটা কুতর্ক করলাম, আমি মানতে রাজি আছি, এটা ভাই তর্ক হিসেবে খারাপ, আমি মানতে রাজি আছি। কিন্তু যদি তর্কটা উঠে, উত্তরটা আপনি কি দিবেন? ভাই এভাবে হয় না, এটা লজিক্যাল নয়। এটা পৃথিবীর যে কেউ বলুক লজিক্যাল নয়। সাংবাদিক বললেও লজিক্যাল নয়, মন্ত্রী বললেও লজিক্যাল নয়, রাষ্ট্রপতি বললেও লজিক্যাল নয়। এটা নিয়ে বলার কোনো মানে হয় না এটা। তো আপনি সাংবাদিকরা কি করতেছে? তারা কিন্তু নাতির প্রসঙ্গ তুলছে না, এমনভাবে মতলবী একটা প্রশ্ন করতেছে। সেই মতলবী মানে তারা হলো কি, মানে উস্কে দেওয়ার একটা চেষ্টা। ভেরি আনফর্চুনেট। আমি আজকে শুনলাম তো, আপনি শুনলেন দুইজন সাংবাদিক একটা প্রশ্ন করছে, মানে তাদের মতলবটা অন্যরকম, যে একটা আওলা বাজাই দাও, এগুলো ঠিক না। আপনি 99% লোককে আপনার বিপক্ষে নিয়ে দাঁড় করাই দিচ্ছেন। আমি তো মনে করি ওনারা প্রধানমন্ত্রীকে বড় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছেন এই লোকগুলো। এরা কি কখনো বলছে? দেখেন সারাক্ষণ উদাহরণ দেয় কি, যে 3 বছর ছিল না, এই 4 বছর ছিল না, না থাকার কারণে মেয়েদের কত সংখ্যা কমে গেছে বলে। তো মেয়েদের কোটা নিয়ে কি এই সমস্ত আন্দোলনকারীরা একদিনও কোনো প্রশ্ন করছে? কোনো প্রশ্ন করছে? তারা কি বলতেছে? যে এই কোটাটাকে সংস্কার করতে হবে। তো বাতিল করছে কে? প্রাইম মিনিস্টার করছে। ওরা করছে? ওরা চাইছে? ও তো চায়ও নাই। কিন্তু বাতিল এবং সংস্কারকে গুলিয়ে ফেললে এই কাজটা ঠিক হবে না ভাই। জি, ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, আপনার কাছে আসতে চাই। এখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আদালতে, উচ্চ আদালতে আপিল বিভাগে যখন স্থগিতাদেশ না দিয়ে স্থিতাবস্থার আদেশ দেওয়া হলো, এর মাধ্যমে আসলে কোটা আন্দোলনকারীদের দাবি মোটামুটি পূরণ হয়ে গেছে। এই কারণে তারা এখন যখন অন্যান্য ক্ষেত্রে কমিশন গঠন করার কথা বলছেন বা সব চাকরির ক্ষেত্রে কোটা বাতিলের কথা বলছেন, তখন তারা আসলে নিজেদের দাবি ঠিক রাখতে পারছেন না, এক একবার এক এক দাবি করছেন। এই কারণে পুরো ব্যাপারটা অযৌক্তিক। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল 24 এর সকল দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ কামাল ভাইয়ের বক্তব্য শুনছিলাম, পুরোটার সাথে একমত। চমৎকার একটি বিষয় যেটা আমি বলতে চেয়েছিলাম উনি বলে ফেলেছেন। দেশটি তো রাজাকার বা মুক্তিযোদ্ধা এই দুটি শ্রেণীর না। অফকোর্স মুক্তিযোদ্ধারা আমাদের যুদ্ধ করে দেশ এনেছেন, মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন আপামর জনগোষ্ঠী, সবাই। কিছু সংখ্যক রাজাকার ছাড়া সবাই তো মুক্তিযোদ্ধার পক্ষেই ছিলেন। এখন প্রধানমন্ত্রী আমাদের একটি সাংবিধানিক পোস্টে উনি থাকেন,
উনি যখন শপথ গ্রহণ করেন ওনাকে বিশেষভাবে রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো ধরনের অনুযোগ না রেখে ওনাকে রাষ্ট্রের অভিভাবক হিসাবে কথা বলতে হয়। আমি প্রায়শই দেখছি সংসদ থেকে সংবাদ সম্মেলন এবং বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ধৈর্যচ্যুতি ঘটে এবং রাগ বিরাগে অনুরাগে বশবর্তী হয়ে কিছু মন্তব্য যেটা করেন সেটি কিন্তু আসলে আমাদের সবার জন্য কাঙ্ক্ষিত না। আমি বিশেষ করে মনে করি এই যে মাসুদ কামাল ভাই একটা স্ট্যাটিস্টিক্স উনি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করেছেন, 99% ধরি অথবা 90% ধরি যে মানুষ আমরা যারা এই দেশে বসবাস করি তাদের প্রতি একটি অবমাননাকর অথবা অবহেলা আমি বলতে চাই। আপনি দেখেন হাইকোর্টের বিষয় তো এটি কিনা সেটি একটি বিতর্কের বিষয়, তবে হাইকোর্ট যে কথা বলেন তার উপর আমার কথা বলার নাই। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের সংবিধানে কোটার কথা প্রথমত বলা হয়েছে যে সবার জন্য সমান, তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। সরকার চাইলে নির্বাহী যে বিভাগ ওনারা কিন্তু এইটি প্রয়োজন অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে জনগোষ্ঠী পিছিয়ে আছে, যে এথনিক গ্রুপ পিছিয়ে আছে, যে শ্রেণী পিছিয়ে আছে তাদের জন্য কিন্তু কোটা প্রথা প্রচলন করতে পারে। ধরুন আমি ধরে নিলাম যে কোটা পদ্ধতির মাধ্যমে আমি মুক্তিযোদ্ধাদের জন্য আমি একটা পার্সেন্টেজ রাখবো। এখন মুক্তিযোদ্ধার মধ্যে কিন্তু দুই ধরনের মুক্তিযোদ্ধা আছে আমাদের সংবিধানের আলোকের কথা যদি আমি বলি। একটা হচ্ছে যে অবহেলিত বা পিছিয়ে পড়া বা অর্থনৈতিকভাবে নাজুক, আরেকটা হচ্ছে যে তারা প্রিভিলেজড বা অথবা স্বাচ্ছন্দ্যে থাকেন, অবস্থান করেন, এই দুই শ্রেণী। তাহলে আমরা এই শ্রেণীটার কথা কিন্তু আমাদের সংবিধানে মুক্তিযোদ্ধার কোটা যে আমরা রাখবো এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। এবং মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছেন তারাও কিন্তু এমন দাবি করেননি। এখন এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে ওদের যারা বীর, যারা এই দেশকে জয়ী করতে পারবে তাদের জন্য এই জিনিস প্রাপ্তি থাকবে এরকম একটা এজেন্ডা নিয়ে যুদ্ধ করা হয়েছে, বিষয়টা কিন্তু তা না। আমি সঙ্গত কারণে চমৎকার একটা স্কোপ ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের, যে হাইকোর্ট কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছে, সেটাতে হচ্ছে যে নির্বাহী বিভাগ চাইলে এটি সংস্কার করতে পারে। আমি আন্দোলনকারীদের মুখেও এবং ওদের ক্যাটাগরিক্যালি আমি এটা অবজার্ভ করেছি, তারাও মনে করেন যে কোটা সংস্কার হওয়া উচিত এবং ওরা একটা হয়তো আউটলাইন দিয়েছেন যে 5%-এর উপরে না, কিন্তু তারা এর সাথে বলেছেন একটা কমিশন করে এর যুক্তিগতা ভিত্তিতে একটা কোটা পদ্ধতি চালু থাকতেই পারে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে কথাটা বলছেন নাতি বা নাতৃ বা পরম্পরা, এটির মাধ্যমে আমরা কিন্তু একটা বৈষম্য তৈরি করছি। একটা গোষ্ঠীগত বৈষম্য জাতির জন্য কিন্তু ভালো জিনিস না। দেখুন বাংলাদেশটা অনেকটা হোমোজিনিয়াস, সাংস্কৃতিকভাবে, ভাষাগতভাবে, সব দিক থেকে। কিছু সংখ্যক আমাদের এথনিক গ্রুপ আছে, পাহাড়ি আছে, সমতলের এথনিক গ্রুপ আছে, তারা ছাড়া মোটামুটি কালচারালি কিন্তু আমরা হোমোজিনিয়াস। আমাদের এখানে যে মেজর প্রবলেমটা সেটা হচ্ছে যে কিছু কিছু ডিস্ট্রিক্টে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, অর্থনৈতিকভাবে নাজুক জনগোষ্ঠী আছে, উইমেন্সদের ব্যাপারে আমি মনে করি মহিলাদের ব্যাপারেও একটা পিছিয়ে পড়ার একটা ব্যাপার আছে। এই জায়গাগুলিকে যদি আমরা সামনে রেখে একটা কমিশনকে আমরা দায়িত্ব দিই, সেই কমিশন কিন্তু এই যুক্তিকতা বের করে আনতে পারবে। তবে আমি কোনোভাবেই মনে করি না ক্লাস 1 বা ক্লাস 2 ক্ষেত্রে এই কোটা আপনার 10-15%-এর উপর হোক। কারণটা কি? কারণটা হচ্ছে এগুলি ডিসিশন মেকিং জব, এখানে মেধা বা ইয়ার দরকার আছে। কিন্তু আমরা যদি অন্য অন্য চাকরির ক্ষেত্রে দেখি, সেই চাকরিগুলি বিভিন্ন জায়গায় যেগুলোকে আমরা বলি রুটিন জব, সেই জবে কিন্তু যথেষ্ট রকমের রেশনাল একটা পদ্ধতির মধ্য দিয়ে কমিশন কিন্তু সুপারিশ করতে পারে কোটা। তো আমার মনে হয় এটা একটা সুযোগ, ছেলেদের আন্দোলনের মাধ্যমে একটা কমিশন করে একটু সংস্কারের একটা সুযোগকে আমরা সরকার এটাকে কাজে লাগাইতে পারে। আনোয়ার হোসেনের কাছে একটু আসতে যাচ্ছিলাম। ধন্যবাদ অধ্যাপক জামালউদ্দিন।
ছাত্রছাত্রীরা যে কথাটা এখন পর্যন্ত বলছে যে সরকারের তরফ থেকে পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক, একটা কমিশন করা হোক যেখানে সবার মতামত নিয়ে আসলে একটা সংস্কার তারা চাচ্ছেন, বাতিল নয় কোটা ব্যবস্থার। এই দাবিটা মেনে নিতে অসুবিধা কোথায় সরকারের, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে সরাসরি যাবার আগে আমার প্রারম্ভিক কিছু কথা বলতে চাই। প্রথমত, এই বাংলাদেশে আমরা কোনো আন্দোলন, কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না। অন্তত ৭১ আমি বাংলাদেশ হয়ে ওঠা প্রত্যক্ষ করেছি। ৭১ মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা চাননি এই দেশে কোনো সংঘাত সংঘর্ষ হোক, সেইটা আমিও চাই না এখনো। এবং বয়স অনেক বেড়েছে, বাংলাদেশে বয়স ৫৩ বছর হয়েছে, আমার বয়স প্রায় ৭৮ দিকে ধাবমান আমি। আচ্ছা, তা এখন দেখুন, আর দ্বিতীয় কথাটি হচ্ছে সরকার, আদালত, পুলিশ, মন্ত্রী, ছাত্রলীগ কোটা প্রসঙ্গে একই কথা বলছে। এটা আমার বিপন্ন বিষয় না বিমুগ্ধ বিষয়, বা সরকারের কাছে কি তা নিয়ে আমার প্রশ্ন আছে। এক। দুই, কোটা সমস্যা হোক, যাই হোক না কেন, আমি সমাধানের পক্ষে। ৩ নম্বর হচ্ছে ৭২-এ ৫৬% মুক্তিযোদ্ধা এবং পিছিয়ে পড়া মানুষকে দেওয়া হলো ৫৬%। মানুষের সংখ্যা ছিল তখন সারা বাংলাদেশে ৭.৫ কোটি, এখন ১৭ কোটি। তো এখন ৫৬% হয় কি করে? আচ্ছা, আর একটা ত্রুটি আছে এই আইনে, যে সবসময় কোটা একটা বছর বেঁধে দেওয়া থাকে যে এতদিন কার্যকর থাকবে। আমি আমার প্রথম বক্তার, সহবক্তার কথা সমর্থন করে বলছি, নাতিপতি ব্যাপারটা আমি পছন্দ করছি না। আমি মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর লিখেছি, এখনও লিখছি, বলছি মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু এবং বলবো যতদিন বেঁচে আছি। কিন্তু কথা হলো যে নাতিপতিকে আমি দিতে চাই না কোটা। আমি যেটা লক্ষ্য করেছি যে মুক্তিযোদ্ধার কোটার নাম করে সরকার নিজস্ব দলীয় লোকজন ঢুকিয়ে দেয়, এটা ঠিক না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে সরকার আদালতের রায় অনুযায়ী সংস্কার করতে পারেন, যা দাবি কথা বললেন আপনি। এখন আপনার প্রশ্ন উত্তর আসে, কারণ সরকার আদালতের রায়, আপিল বিভাগের রায় বলা হয়েছে হাইকোর্টে, যে আজকে তো গতকাল প্রায় ২৭ পৃষ্ঠা রায় বেরিয়েছে পূর্ণাঙ্গ, যে সরকার ইচ্ছে করলে কমাতে পারে, বাড়াতে পারে কোটা, তার মানে সংস্কার করা। তো আমার কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের সারা দেশে, সেখানে তো একই কথা বলা আছে, সংস্কার চাচ্ছে। তো সরকারের আপত্তি কেন? এখন আদালতের যদি হয় ব্যাপারটা সমাধান হোক, আপত্তি নাই, কিন্তু ব্যাপারটা আদালতের আদৌ ছিল না। আমি একটা চ্যানেলে বলেছি যে এটা সরকার এবং শিক্ষার্থীদের মধ্যে হবার কথা। আদালতে গেল তার কারণ আছে, আদালত আদালতের কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কোটা ব্যবস্থা যা আছে তাকে যদি বহাল রাখে আদালত, সরকার মানছে, ঠিক আছে, সরকার কিভাবে কি করবে। কিন্তু আমার কাছে ভয় লাগছে যে সংঘাত, যে সংঘর্ষের কথা আমি শুরুতেই চাইনি, সেটাই চলে আসছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন আপনি শোনালেন, সেখানেও দেখি শিক্ষার্থীদেরকে বিরোধী পক্ষ বানিয়ে ফেলা হয়েছে। এখন সারা দেশে, সারা বিশ্ববিদ্যালয়, সবকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন রাজপথে নামে, একটি কথা মনে রাখতে হবে, রাজপথের আন্দোলনে
বাংলাদেশ এসেছে, এমনকি বাংলাদেশ এসেছে, এমনকি আওয়ামী লীগও এসেছে। তো রাজপথের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না, এবং ইতিহাস তা বলে না। ইতিহাসের যত বড় আন্দোলন সব কিছুই কিন্তু রাজপথেই হয়েছে। তো কাজে স্বাধীন বাংলাদেশে আন্দোলনের জন্ম হবে এটা আমি চাইনি। তার কারণ হচ্ছে আমার সংবিধান পড়তে হবে। সংবিধানের ৭(১) ধারায় স্পষ্ট বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখানে কোনো রাজনৈতিক দল, কোনো বিশেষ সরকারকে দেওয়া হয়নি ক্ষমতা জনগণের হাতে দেওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর নির্দেশে। আর একটি কথা বলে আমি শেষ করছি এ পর্যায়ে। আমি জানি আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব গুণাগুণ দেখুন। ৭ই মার্চ ভাষণের আগে বঙ্গমাতাকে তিনি বলছেন, আমি তো স্বাধীনতার ঘোষণাই করতে চাই, আমি ছাড়া আর কেউ করবে না, এবং এখন ছাড়া আর পারবো না করতে, কিন্তু আমি স্বাধীনতার কথা ঘুরিয়ে বলবো। সেই জন্য ৭ই মার্চের ভাষণ আমি নিজে দাঁড়িয়ে শুনেছি রেসকোর্সে। তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাক্যটি সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি ভুলভাবে উদ্ধৃত হচ্ছে, এমনকি আমাদের শিক্ষাবিদরাও করছেন। তো যাকে এটা দুঃখজনক। বঙ্গবন্ধুর ভাষণকে সম্পাদনা করবার অধিকার নাই। আমাদের সংবিধানের ৭ই মার্চের ভাষণ ভুল আছে। তো সেই জন্য বলছি একটু কুশলী হতে হয়। সংঘর্ষ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কিন্তু লাভ হলো না। তারা তো, আমি আপনার অনুষ্ঠানে আসবার আগে খবর শুনছিলাম, দেখছিলাম যে তারা অনির্দিষ্টকাল আন্দোলন চালিয়ে যেতে চায়। অনেক ধন্যবাদ আপনাদের কাছে। ফেরত আসছে একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, সাথে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসতে চাই। চীন সফর নিয়ে আজকে কথা হচ্ছিল। সেই সফরে ১৬০০ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশকে চীন। একই সাথে আরেকটি বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী, যে তারই এক কর্মচারী তিনি ৪০০ কোটি টাকা নানানভাবে সংগ্রহ করেছেন দুর্নীতির আশ্রয় নিয়ে, এবং সেটি জানতে পারার পরে তিনি ব্যবস্থা নিয়েছেন। এই গত কদিনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলুন বা বেনজির কাণ্ড থেকে শুরু করে যা যা হচ্ছে, সবসময় একটা প্রশ্ন সামনে আসে যে এতদিন তাহলে তারা কোথায় ছিলেন? দুর্নীতি দমন কমিশন হোক বা অন্য যারা আজকে জিরো টলারেন্সের কথা বলছেন, বা এই পিওনের ব্যাপারে কি এর আগে জানা যায়নি? দেখেন, একটা জিনিস আমি এখানেও প্রাইম মিনিস্টারের পুরো বক্তব্যটা মানে বিবেচনায় নেওয়ার কথা বলবো। আংশিক একটা শব্দ, একটা বাক্য নেওয়ার আমার ঠিক হবে না। কারণ উনি কিন্তু দু একটা কথা বলেছেন যেগুলো আমার মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি করেছে। যেমন ওনাকে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি যে অভিযানটা চালাচ্ছেন, এটাতে ওনাকে অনেকে বলেছে দলের বদনাম হতে পারে, তারপরে উনি করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে ওনার এই মনোভাবটা ইতিবাচক। এটা বলতে যে উনি আরও দুটো কথা বলেছেন, যে দুটো কথা আমার পছন্দ হয় নাই। আমি তো ওনার কথা ভুল ধরতে পারবো না, আমি একটা ক্ষুদ্র মানুষ, বাট আমারও তো মন আছে, হৃদয় আছে, ভালো লাগা মন্দ লাগা অনুভূতি আছে। আমার দুটো কথা ওনার ভালো লাগে নাই। সেই দুটো, একটা কি, উনি বলেছেন দেশে যখন অনেক অর্থনৈতিক উন্নয়ন হয় তখন নাকি দুর্নীতি হয়। ভাই, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নাই। দুর্নীতির সম্পর্ক হলো মানসিক অবস্থা এবং দুর্নীতির অনুকূল পরিবেশ, এই দুটোর উপর। আমাদের এখানে দুর্নীতির চিন্তা যে সমস্ত লোকজন করেন, সেই সমস্ত লোকগুলি যে গুরুত্বপূর্ণ জায়গায় বসেন অথবা বসানো হয়, এবং সব সময় সকল সেক্টরে দুর্নীতির জন্য একটা অনুকূল উর্বর ভূমি রয়ে গেছে, তৈরি করে রাখা হয়েছে, কাজেই দুর্নীতি হয়। এই জায়গাটা আমার ভালো লাগেনি। আরেকটা যেটা বলেছেন উনি, যে ওনার বাসার একজন পিয়ন, উনি ৪০০ টাকা নিয়েছেন, ৪০০ কোটি টাকার উনি মালিক হয়েছেন, এবং এখন হেলিকপ্টারে নিজের বাড়িতে যান, এবং ওনাকে উনি বের করে দিয়েছেন। বের করে উনি আগে দিয়েছেন না পরে দিয়েছেন এটা বুঝতে পারিনি, মানে সে চলে যাওয়ার পরে দিয়েছেন নাকি এটা জানার পরে দিয়েছেন, এটা অবশ্য আমার ক্লিয়ার না, ওনার বক্তব্য ক্লিয়ার না।
তো এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন, ওনার এখানে ঢুকাও এখন নিষিদ্ধ, কার্ডও নিয়ে নিয়েছেন ওনার কাছ থেকে, এগুলি ভালো, এগুলি আমি খারাপ বলবো না, কিন্তু আমার প্রশ্নটা হলো দেখেন একজন পিয়নের কিন্তু একটা কর্মক্ষেত্র আছে যে এই এরিয়ার মধ্যে সে থাকবে, তো ওখানে গিয়ে টাকাগুলি পড়েছিল, যে টাকাগুলো পড়েছিল উনি তুলেছেন আর ব্যাগে ভরেছেন, তুলেছেন আর ব্যাগে ভরেছেন, এইভাবে ওনার 400 কোটি টাকা হয়ে গেছে। বিষয়টাকে এরকম নাকি? এরকম তো না। তার মানে উনি গণভবনের পিয়ন, যদি বাড়িতে যদি বলেন যে আমি গণভবনের পিয়ন, আমার কথা তোমরা সবাই শুনো, কেউ শুনবে? তাহলে কি পরিচয় উনি বাইরে দিয়েছেন? উনি বাইরে দিয়েছেন যে আমি গণভবনের লোক, এটা বলেই কিন্তু উনি কাজগুলি করেছেন। অথবা এমনও হতে পারে, আমি জাস্ট ইমাজিন করার চেষ্টা করছি, এমনও হতে পারে যে ওই অফিসের ভেতরে গণভবনেই আরও কিছু জায়গা আছে, আরও কিছু ওনার চেয়ে বড় পদের লোক আছে, ওনাদের দুর্নীতির ক্ষেত্রে উনি হয়তো দুতিয়ালির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যাওয়া আসা করেছেন, বলেছেন বাইরে থেকে একটা লোক আসে তোমার কাজটা আমি করে দেবো, আমি স্যারকে বলবো তুমি আমাকে এত টাকা দাও, অথবা 1% দাও, এরকম ঘটনা তো ঘটেছে। তার মানে ওখানে একটা দুর্নীতির অনুকূল পরিবেশ আছে, সেই পরিবেশটা আপনি দূর করতে পেরেছেন কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা পিয়ন তো একদিনে এক সকালে 400 কোটি টাকা নেয় নাই, সে অনেক দিন ধরে আস্তে 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 এই কাজটা করেছে। এই কাজটা যারা ওনাকে করতে দিয়েছেন অথবা যাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং সেই পরিবেশটাকে ধ্বংস করা দরকার। ওই পরিবেশটা থাকলে আবার আরেকজন পিয়ন গজায় যাবে, যার হয়তো 400 জায়গায় 800 কোটি টাকা হবে, আপনি জানবেন তাহলে বিদায় করে দিবেন। এটা কি বিচার হলো? আমার জানার খুব আগ্রহ, ওই 400 কোটি দামের পিয়ন উনি এখন কত কোটি টাকার মালিক? ওনার যদি টাকার কোনো কমতি না হয়, আরো বেড়ে থাকে এর মধ্যে, তাহলে তো এটাকে আপনি এক ধরনের জাস্টিফাই করলেন ভাই। উনি যে 400 কোটি টাকা নিয়েছেন, উনি কার কার কাছ থেকে নিয়েছেন, কি কি কারণে নিয়েছেন, কি কি অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিয়েছেন, সেগুলো অনুসন্ধান করুন এবং যাদেরকে অনৈতিক সুবিধাগুলো পাইয়ে দেওয়া হয়েছে তাদের সে আবার ধরেন আপনি। ভাই এটা দুর্নীতিটা তো একটা আপনার জট পাকানো সুতার মতো, আপনি ধরলে প্রত্যেকটা লেজ ধরে ধরে আপনাকে অগ্রসর হতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে বললেন যে আমি ওনাকে বাদ দিয়ে দিয়েছি, এটা ভালো, এটা আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু এটা ভালো, কিন্তু এটা অসম্পূর্ণ ভালো। আর চীন সফর নিয়ে কথা, যেহেতু সংবাদ সম্মেলন মূলত চীন সফর নিয়ে, প্রধানমন্ত্রী বলছিলেন যে যারা বলছেন যে চীন সফর সফল হয়নি তারা মানসিকভাবে অসুস্থ। এটা কেন এইভাবে বলার প্রয়োজন হলো? এটা উনি ওইভাবে মনে করেন, উনি ওইভাবে মনে করেন। দেশের সব মানুষই একরকম মনে করতে পারবে, যার যে মনে করার ক্ষেত্রে যার যার আত্মসম্মান বোধ, যার যার জ্ঞান, যার যার মেধা, যার যার চিন্তা, যার যার রুচি, এগুলি কাজ করে। উনি এরকম মনে করেন, ওনার সঙ্গে মিলে না বলে উনি বলছেন। আবার অন্য কথা মনে করতে পারে। আপনি যে কোনো একজন অর্থনীতিবিদকে জিজ্ঞাসা করেন না কেন, যে কোনো একজন কূটনীতিবিদকে জিজ্ঞাসা করেন না কেন, আমি এ পর্যন্ত, উনি আজকে প্রেস কনফারেন্সের আগ পর্যন্ত, ভাই আমি এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, আমি তো বেশি বুঝি না, আমি আমার আলাপ বাদ দেন, আমি একটা মূর্খ মানুষ, কিন্তু পড়তে তো পারি। গত কয়েকদিনে যতগুলি পত্রিকা আমি পড়ছি, কোনো একটা পত্রিকার কোনো একজন বিশ্লেষক এখন পর্যন্ত লেখেন নাই যে চীন সফর সফল হয়েছে। আমি পাই নাই ভাই, আমি পাই নাই। এটা কূটনীতিবিদ ছিল, অর্থনীতিবিদ ছিল, তারপরেও এরা সবাই ভুলও হতে পারে, আমার কোনো সমস্যা নেই। উনি ওনার মতো করে বলেছেন, ওনারা ওনাদের মতো করে বলেছেন, আমরা পড়েছি, পড়ার পর আমি আমার মতো করে ভেবেছি, তাহলে কি হইলো? তাহলে এটা হইলো। উনি কি বললেন এটা আমার সঙ্গে মিলল না, তা আমি কি বুঝলাম? আমি আমার ক্ষুদ্র জ্ঞানতে ব্যাখ্যা করছি, কইরা আমি একটা সিদ্ধান্ত নিয়ে চুপচাপ বসে আছি। কি করুন? আমি তো মাটি টানতে পারবো না, আমি শুনে চুপচাপ বসে রয়েছি, হয়তো একটু মৃদু হাসছি অথবা দুঃখ হয়েছি, কিছু একটা হয়েছি। জি, ধন্যবাদ। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার কাছে ফিরে আসি। এই যে এখনকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার পেছনে এই মতিউর বলুন বা বেনজির বলুন, তাদের যে পাহাড় সম সম্পদ আহরণ বছরের পর বছর ধরে, সেটা যখন আজকে প্রশ্ন উঠছে যে তারা এগুলো কিভাবে করলেন, তারা আবার দেশের বাইরেও চলে যাচ্ছেন, দুদকের ডাকে সাড়াও দিচ্ছেন না, এই নানান ধরনের ঘটনার ফাঁকে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে যে যখন একরের পর একর, বিঘার পর বিঘা জমি এরা কিনছেন, কখনো সঠিক উপায়ে কখনো বেঠিক উপায়ে, তখন আসলে যাদের এগুলো দেখার কথা তারা কি করছিলেন? ধন্যবাদ আপনাকে। দেখুন,
জুলিয়াস নাইরেরি, তানজানিয়ার জাতীয়তাবাদী নেতা এবং প্রতিষ্ঠাতা, একবার মন্তব্য করেছিলেন, করাপশন ইজ এ টার্মাইট, উইপোকা, which eats into the fabric of the society. তো কথাটা সত্যি। তৃতীয় দুনিয়ার ছোট ছোট দেশ, আমরা যেমন ছোট দেশ, মানুষ অনেক বেশি, যা সেটা নিয়ে অনেক প্রশ্ন তোলেন অনেকে, তো সেই দেশে দুর্নীতি হতে পারে, তবে উন্নয়নের সঙ্গে দুর্নীতির সংযোগ নেই এ কথাটা আমার সহকথক বললেন, আমি তার সঙ্গে একমত সম্পূর্ণ। সিঙ্গাপুরে কখনো দুর্নীতি হয়নি, অনেক কিন্তু উন্নয়ন হয়েছে। আর একটি কথা হচ্ছে, আমি একমত যে এনাবলিং এনভায়রনমেন্ট, জঙ্গিবাদ সম্পর্কে এই তত্ত্ব হাজির করা হয়েছে লেখাজোকায়। দুর্নীতি সম্পর্কে একই কথা, একই তত্ত্ব আমি ব্যবহার করব, অনুকূল পরিবেশ হিসেবে যা বলা হয়েছে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি বিস্ফোরণ ঘটে গেল কেন? এবং এই যাদের নাম আপনি বললেন, তারা তো একদিনে দুর্নীতিবাজ হয়নি, তারা বহুদিন ধরে হয়েছে। তো এবং বহু মানুষের সাহায্য সহযোগিতায় তারা দুর্নীতিবাজ হয়েছে, সব সরকারি লোকজন। উপরন্তু আরেকটি কথা কিন্তু মনে রাখতে হবে যে এরা যখন অবসর নিল, তারপরে বা দু একজনকে ধরা হচ্ছে চাকরিরত অবস্থায়, ওই ট্যাংরা পুঁটি রুই কাতলা ধরা হয় না। আর একটা কথা হচ্ছে, এই গণমাধ্যম, মুদ্রণ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম, দুটোই বলছি, বা দুদক, কেউ কিন্তু এদেরকে চাকরিরত অবস্থায় ধরতে পারেনি। বেনজির আহমেদ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি একটা তদবির নিয়ে তার কাছে গিয়েছিলাম যখন তিনি পুলিশ মহাপরিদর্শক, তিনি তাৎক্ষণিকভাবে সমাধান দিয়েছিলেন, তার কাছে আমার কৃতজ্ঞতা। কিন্তু দেশ ও জনগণের অর্থে তিনি ফুলে ফেঁপে উঠেছেন, এটা আমি পছন্দ করলাম না। যখন তিনি চাকরিতে ছিলেন তখন তো কেউ কোনো কথা বলেনি, তো এখন কেন বলছে? তো দুদকই বা বলছে, বা চ্যানেল 24 কেন বলছে? তখন বলতে পারেনি কেন? তো পারেনি, এটার উত্তর আমার কাছে আছে, যে চাকরিরত তখন অনেক ক্ষমতার অধীশ্বর তিনি, তাকে ধরলে বিপদ আছে। তো সেই জন্যে পত্রিকারও তাই। তো যাকে আমি মনে করি বর্তমান সরকারকে দায় নিতে হবে ওই এনাবলিং এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ তৈরির জন্যে। তো সেই জন্য এটা একদিন না। বঙ্গবন্ধু বলেছিলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশের ভার গ্রহণ করলেন, তখনও তিনি এক বক্তৃতায়, ভাষণে তিনি বলেছিলেন যে দুর্নীতি দূর করতে পারলে দেশের শতকরা 30-35% সমস্যার সমাধান হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন দুর্নীতির বিরুদ্ধে। আর দুর্নীতি কে করে? আমার শ্রমিক, কৃষক, মজুর ভাইয়েরা করে না। কারা করে? যারা কোট প্যান্টে 5%, সেই 5%-এর জায়গা না হয় এখন 10% হোক, তারাই করে। শ্রমিক, কৃষক, মজুর তারা করে না। তবে দুদকে একটি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে আমি দুর্নীতির একটা সংজ্ঞা দিয়েছিলাম। সংজ্ঞায় বলেছিলাম, যেখানে দূর হও নীতি, তাকেই দুর্নীতি বলে। যেমন শুধু বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় শুধু আর্থিক সংশ্লেষ আছে, এমন বিষয়টাকে দুর্নীতি বলছে। কিন্তু আমার কাছে হলো প্রক্রিয়া পদ্ধতি যদি ব্যত্যয় ঘটিয়ে নিজের সুবিধা আদায় করে নেই, সেটাও দুর্নীতি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানি না, আমার চোখের সামনে আমি দেখেছি যার অধ্যাপক হবার কোনোই যোগ্যতা নাই, যিনি প্রভাষক হবার যোগ্যতা নাই, তিনি সিন্ডিকেটে বসে নিজেকে ভোট দিয়ে নিজেই তিনি অধ্যাপক হয়েছেন। আমি একটা ইংরেজি পত্রিকায় তখন লিখতাম, আমার প্রচ্ছদ কাহিনী লিখলাম, কাস্টিং প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তো সেটাও দুর্নীতি, কারণ তিনি উচ্চতর পদে গেলেন, বেশি বেতন পেলেন, বেশি সুযোগ সুবিধা পেলেন, এটা আর্থিকও হয়ে যায় আর কি। তো সব মিলিয়ে দুর্নীতি। এবং বিশ্ববিদ্যালয়ে একটা বর্ম আছে 73-এর অধ্যাদেশ,
এবং এই বর্মের আড়ালে বিশ্ববিদ্যালয় 4টি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু দিয়ে গেছেন, তারপরে আর কোনো সরকারের সাহস হয়নি যে এই ধরনের অধ্যাদেশ দেবার। তো বঙ্গবন্ধু নিজেই একসময় বলেছিলেন ডক্টর কামাল হোসেনকে, আমার কাছে ডক্টর কামাল হোসেন বলেছেন, লেখাতেও বলেছেন যে আমি তো পড়িনি, স্যাররা আইলেন সই করে দিলাম, গেজেট করতে কইলাম, কিন্তু এখন পইটা দেখি যে সারা বছর নির্বাচন করব, তো পড়বে কখন? তো ডক্টর কামাল হোসেন বললেন যে আপনি তাহলে সংশোধন করে দেন, এত নির্বাচন হবে কেন? তো সেই 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর বঙ্গবন্ধু আসতে পারলেন না। সেদিন ভাষণে তিনি এটা সংশোধন করে দিতেন আর কি। যাকে তো এখন কথাটা হচ্ছে দুর্নীতি সম্পর্কে আমাদের দেশে ধারণাটা সঠিক আছে বলে আমার মনে হয় না। আর 1, 2 দুর্নীতি যখন তারা চাকরিতে ছিলেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা কি বর্তমান সরকারকে গ্রহণ করেনি? করেছে অবশ্যই। তো কথা হলো যে এখন তাদেরকে ধরা হচ্ছে কেন? আর যখন তারা বিদেশে যান তখন বিমানবন্দর দিয়ে অনেক কর্মকর্তার নাকের ডগা দিয়ে ছোঁ করে চলে যান না, তাদের কাছ থেকে লিখিত পড়িত সব কিছু করে নিয়ে যেতে হয়। অর্থাৎ সরকার তাদের সহযোগিতা করে, আবার সরকার তাদের সম্পত্তি ক্রয় করে, অনেক কিছু আর কি ভবিষ্যতে পেয়ে যাবে তারা আর কি। তো দুর্নীতি থেকে যদি মুক্ত থাকি, আমি একটা সাপ্তাহিক ইংরেজি পত্রিকায় পড়েছিলাম যে বাংলাদেশে যদি 1 পয়সারও দুর্নীতি না হতো তাহলে বছরে 2টো পদ্মা ব্রিজ হতে পারত। জি, ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, আপনার কাছে আসতে চাই। এই ছাত্রছাত্রীরা যখন কোটা সংস্কার আন্দোলন করছেন তখন সরকারের তরফ থেকে তাদেরকে ক্লাসে ফেরত যাওয়ার, শ্রেণীকক্ষে ফেরত যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রশ্ন আসছে, শিক্ষকরা যখন কর্মবিরতিতে তখন তাহলে আসলে তারা ফেরত যাবেন কাদের কাছে? এবং শিক্ষকদের একটা বৈঠকও হয়েছে এবং বৈঠকের পরে জনাব ওবায়দুল কাদেরের সাথে যখন তারা আলোচনা করেছেন, তারপরে সরকারের তরফ থেকে আসলে সমঝোতার কথা বলা হলেও পরে শিক্ষক নেতারা বলছেন যে তাদের দাবি পূরণ হয়নি, কর্মবিরতি চলবে। আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ এসেছে এবং তিনি বলেছেন যে আপনারা আন্দোলন করে ক্লান্ত হয়ে গেলে তারপরে উনি তার অবস্থানটা জানাবেন। এই মুহূর্তে আসলে শিক্ষকরা কি অবস্থার মধ্যে রয়েছেন? না, খুবই অনেকগুলি বিষয়, খুবই অল্প সময়। প্রধানমন্ত্রী, আমি আগেও একটু মেনশন করেছি, প্রধানমন্ত্রী হলেন আমাদের রাষ্ট্রের অভিভাবক এবং সেই জায়গা থেকে মান অভিমানের জায়গা থেকে যদি কোনো কথা বলেন সেটি আসলে দুর্ভাগ্যজনক। শিক্ষক এবং ছাত্র এরা একজন হচ্ছে আগামী প্রজন্মর কারিগর, আর ছাত্ররা হচ্ছে আগামী প্রজন্ম যেটা করে আমাদের দেশ এবং বিশ্ব নির্ভর করবে। সেরকম একটি সেক্টরে যখন অসন্তোষ প্রকাশ হচ্ছে, রাজপথ পর্যন্ত গড়িয়ে গেছে ছাত্রদেরটা, শিক্ষকদেরটা এখন কর্মবিরতি এবং অনির্দিষ্টকালের জন্য একটা কর্মবিরতি পর্যায়ে চলেছে। এরকম একটা জায়গায় বিষয়টাকে যতটা সংবেদনশীল ভাবে, যতটা আন্তরিকতার ভাবে, সম্মানজনক ভাবে বিষয়টি অ্যাড্রেস করা উচিত ছিল, সেটি কিন্তু শিক্ষকরা দেখতে পায়। শিক্ষকদের ব্যাপারে আমি অনেক অভিযোগ দিতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের এই পেনশন স্কিমে প্রত্যয়ে যাওয়ার কে সামনে রেখে যে ভাবে সরব হয়েছেন, জাতির অনেক বিষয়ে তারা সেরকম সরব হয়নি, সেটি আত্মপক্ষ সমর্থন করেই আমি বলতে পারি। ব্যক্তিগতভাবে আমি হয়তো অনেক কিছু করেছি, কিন্তু সামষ্টিক শিক্ষকদের নীরবতা আজকে কিন্তু আমাদের শিক্ষা অঙ্গনে এই ধরনের একটা সংকট তৈরি করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন, ছাত্রছাত্রীদের যে কোটা আন্দোলন, এটা কি শুধুই কোটা কারণে রাজপথে নামা? তা কিন্তু না, এটি একটি সামগ্রিক পরিস্থিতি। ছাত্ররা যখন দেখে যাদের ভবিষ্যতে চাকরির বাজারটি সংকুচিত এবং যথেষ্ট নয়, এটি একটি ব্যাপার। আরেকটি দেখে সরকারি চাকরিতে গেলে, এই যে স্যার একটু আগে বললেন দুর্নীতির ব্যাপার অথবা ক্ষমতার ব্যাপার, এই দুইটি ব্যাপার মিলে রাষ্ট্রকে যারা পরিচালনা করে সরকার, তাদেরকে আসলে রাখা না রাখা পুরাটাই ডিপেন্ড করে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সঙ্গত কারণে কোটা পদ্ধতির মধ্য দিয়ে এক ধরনের দুর্নীতির নেক্সাস তৈরি হয়েছে। আপনি দেখেন, যেটা নিয়ে উষ্মা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা কোটা, আপনি খেয়াল করলে দেখবেন 2018 সালে প্রকাশিত 25,500 ফেক ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট। আপনার ডেইলি স্টার
4 সেপ্টেম্বর 2021 10,000 ফেক ফ্রিডম ফাইটার সার্টিফিকেট ক্যান্সেল করেছে। তার মানে এই চাকরিকে পাওয়াকে সামনে রেখে এক ধরনের কিন্তু দুর্নীতি তৈরি হয়েছে ফেক মুক্তিযোদ্ধা লিস্টে, এবং তার সাথে যুক্ত হয়েছে। দেখেন, বগুড়ায় আমি কদিন আগে পত্রিকা দেখলাম, একজন তার নিজের সন্তান 2টি আরো 7টা অ্যাডাপ্ট করে সে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইয়ে দিচ্ছেন। তার মানে একটি শ্রেণী তৈরি হচ্ছে। ছাত্ররা যখন দেখছে যে আরে আমাদের এমনি সীমিত সংখ্যক পোস্ট, সেইখানে মুক্তিযোদ্ধা কোটা বলতে এতদিন ছিল ছেলেদের, তারপরে এখন নাতিপুতি, মানে এটা একটা চেইন রিয়াকশন ঘটে যাচ্ছে। আগামীতে তাদের আর কোনো পরিস্থিতি নাই যে চাকরি পাওয়ার জায়গাটায়। একদিকে কোটা, আরেকদিকে দেখেন পিএসসিতে কত বড় দুর্নীতি। তা কি বলছে যে বিগত 10 বছরে 30টি প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে, যেগুলি মেধা কোটা বলি আমরা, যদি বলি 44%, সেগুলোও তো বেহাত হয়ে গেছে এক ধরনের কোটা, চোর কোটায়। তো এরকম একটা পরিস্থিতিতে ছাত্ররা কিন্তু হতাশ। আমি মনে করি সময় এসেছে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি না, শ্রেণীভিত্তিক আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও চাকরির ক্ষেত্রে কিন্তু এই কোটা পদ্ধতি আমরা সংস্কার করে আনতে পারি একটা কমিশনের মাধ্যমে। আরেকটা জিনিস আমার মনে হয় খেয়াল করার মতো, যেটা হলো এই যে দুর্নীতির কথা আমরা এতক্ষণ ধরে মেনশন করলাম, দুর্নীতিটা কেন হয়? আমাদের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে দেখেন, শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভেঙে গেছে। আমাদের হায়ার এডুকেশনে কিন্তু মোরালিটি শিক্ষা দেওয়া হয় না, এখানে দক্ষতা বৃদ্ধি শিক্ষা 2-1টি সাবজেক্ট ছাড়া, বাংলা, ইংরাজি এবং ফিলসফি ছাড়া বিশ্ববিদ্যালয় লেভেলে নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, আমাদের মাধ্যমিক স্কুল, আমাদের পরিবার, আমাদের সমাজ, যেখানে আমাদের মনোজগৎটা তৈরি হয়, নৈতিকতা তৈরি হয়, আমাদের যেখানে ভিত তৈরি হয়, ভালো মন্দ, চক্ষু লজ্জা, আমাদের তো এখন চক্ষু লজ্জাও নাই। সেই জিনিসগুলি কিন্তু ভেঙে পড়েছে কিন্তু আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। এর জন্য দায়ী কে? এর জন্য অবশ্যই রাষ্ট্রের যারা পলিটিক্যাল পার্টিসরা লিড করেন। সেটি আমি কোনো একটা রেজিমের কথা না বলেও যদি বলি যে আমাদের পলিটিক্যাল পার্টিদের যেখানে দায়িত্ব ছিল সমাজ গঠনে, সাংস্কৃতিক গঠনে, সেখানে কিন্তু তাদের ফুটিং নাই, এবং তারা এক ধরনের শ্রেণীর উপরে ভর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, এবং এক ধরনের শ্রেণী তৈরি করে সমাজের মধ্যে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। তারই কিন্তু বহিঃপ্রকাশ এই কোটা পদ্ধতি। এই যে একটা টেনশন সরকারের পক্ষ থেকে এতটা অ্যাডামেন্ট কেন? সরকার চায় আগামীতে তার দেশ পরিচালনার ক্ষেত্রে তার নিজের লোক আসুক, এবং সরকারি যেহেতু কর্মকর্তারা, সেটা আপনার পুলিশ প্রশাসন বলেন, সেটা আমাদের ব্যুরোক্রেসি বলেন, ইভেন আমাদের আর্মি প্রশাসনও বলেন, সব জায়গায় তাদের লোক যাতে মানে প্রোভাইডেড করতে পারে বা পুনর্বাসন করতে পারে, এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের নিশ্চিত করতে পারে সরকার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, সেরকম একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আমার কাছে অস্থিরতাই মনে হয়েছে। আমি মনে করি পুরো রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রহীনতা এটার জন্য একটা বড় দায়ী। তারপরে যদি বলি আমাদের যে কালচার, আমাদের যে সোসাইটি, সেটাকে রাজনৈতিক দিক নির্দেশনা দিতে আমাদের ব্যর্থ হয়েছি, এবং শিক্ষকদের মেরুদণ্ডহীনতা। আজকে আমি 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 শ্রদ্ধা রেখে বলি, সকল শিক্ষকের ক্ষেত্রে না, আমার এখানে শ্রদ্ধেয় স্যার বসে আছেন, আমি বলি যে শিক্ষকদের সামগ্রিক মেরুদণ্ডহীন একটা অবস্থান আজকে কিন্তু আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। দেখেন, প্রত্যয় স্কিম ভালো না মন্দ, পাবো বেশি কি কম, সেটি কিন্তু বড় কথা না। প্রত্যয় স্কিমের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে রাষ্ট্র যে তোমরা একটা আলাদা শ্রেণী, তোমাদেরকে আমরা যেভাবে দেখি সেটা আর যাই হোক মর্যাদা সম্পূর্ণ কোনো দেখা না। সঙ্গত কারণে আমি মনে করি আমাদের এই ব্যাপারে শিক্ষক সমাজ ভালো আগে আসছেন। ওনারা যেন সকল বিষয়, কোটা সহ সকল বিষয় নিয়ে ওনারা কথা বলেন। আগামীতে আমার ধারণা শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করবে যদি সরকার এদিকে নজর না দেয়। শিক্ষকদের একদিকে কর্মবিরতি, আরেকদিকে ছাত্রদের কোটার রাজনীতি, এই দুটা মেলে রাষ্ট্রকে আরেক জায়গায় নিয়ে যাবে। আর দুর্নীতির কথা যেটা বলেন, সেটি কিন্তু আজকে আমাকে খুবই অবাক করেছে। মাকসুদ কামাল ভাই কিছুটা অ্যাড্রেস করেছেন যে একটা পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন, এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হলো। প্রধানমন্ত্রী কোন পিয়ন, সে কিভাবে হলো, তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা উনি এই সংবাদ সম্মেলন যদি দিতেন,
তাহলে কিন্তু আমরা আরো আশ্বস্ত হতে জি, পারতাম। জি। দু একটা বিষয় ধন্যবাদ, ভালো লেগেছে, মাসুদ ধন্যবাদ। ভাই অ্যাড্রেস করেছেন। অধ্যাপক জামালউদ্দিন, আমি আমার মনে হয় আমরা বুঝতে ধন্যবাদ পেরেছি। আপনাকে। আমি আর বাড়াতে চাচ্ছি না, তবে এর একটা সমাধান হওয়া উচিত। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল, যদি আর কিছু যোগ করার থাকে। না, আর যোগ করার তো কিছু নেই, তবে আমি খালি একটা কথা বলবো এই কোটা নিয়ে। যেখানে আজকে আমি এইমাত্র দেখতেছিলাম, এখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের বিক্ষোভ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলাও হয়েছে, ছাত্রলীগরা হামলাও করেছে। তো এই যে ঘটনাগুলি ঘটতেছে, দেখেন আমার খালি একটাই কথা, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এরা কি বিদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে? তা তো আসেনি। আমার আপনার সন্তানেরা, তা আমার আপনার সন্তানকে আপনি আরেক দল যারা ছাত্রলীগ যারা হামলা করতেছে, তারাও তো বিদেশ থেকে আসে নাই, তারাও আমার আপনার সন্তান। তো আমরা কার জন্য, কোন কারণে এদের সঙ্গে এদের লাগিয়ে দিচ্ছি? কেন এই লাগালাগি? ধরেন আজকে লাগালাগি হলো, একটা মারামারি হলো, হওয়ার পর আজকে থেকে 1 মাস পরে কিছু একটা রায় হলো, কিছু একটা তো হলো। তো এখন হয়তো সব কিছু এক সময় মিটেও গেল, কিন্তু এই যে আঘাতটা আপনি তাকে করলেন, এটা কিন্তু তার হৃদয়ে যেয়ে লেগেছে, খালি শরীরে লাগেনি। কিন্তু যে একটা কজ, একটা কারণের জন্য সে আঘাতপ্রাপ্ত হয়েছে, যে কারণটাকে সে আপাতমস্তক লজিক্যাল মনে করে, এমন তো না। তারা কোনো ধান্দানি, এগুলি তো ওই গণভবনের পিয়ন না যে 400 কোটি টাকা আমি পকেটে ভরছি, এটা নিয়ে আমি কীভাবে পালাবো, এটা তা না। তারা তাদের অধিকারের কথা বলতেছে। যদি তাদের বলাটা লজিক্যাল না হয়, তাদেরকে বোঝান, তাদের সঙ্গে বসেন, বসলে আপনার মান সম্মান যাবে। এগুলো কি বাইরের থেকে আসছে নাকি? আমার আপনার সন্তান, বলেন বাবা তোমরা কি চাও, সব বসে আলাপ করি। আর যে হাইকোর্ট দেখাচ্ছে বারবার, কিছু হলে পরে হাইকোর্টের উপরে চালাই দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার গেছে হাইকোর্টের উপরে চালাইতেছে। কীভাবে হাইকোর্ট করছে, কীভাবে আপনারা করছে, সবই তো আমরা জানি ভাই। আমরা তো তখন চোখ কান বন্ধ করেছিলাম না, সবই তো আমরা জানি। তো এখানে হাইকোর্ট, এটা একটা নির্বাহী আদেশ রে ভাই। আজকে যদি গভর্নমেন্ট একটা নির্বাহী আদেশ দেয়, সমস্যার সমাধান হয়ে যাবে না? হাইকোর্ট কি বলবে যে তুমি কেন নতুন করে একটা নির্বাহী আদেশ দিলা? বলবে? নির্বাহী আদেশের উপর হাইকোর্ট এক জায়গায় ব্রিজ বানাবে, সরকার সিদ্ধান্ত নিয়ে ব্রিজ বানাবো, এর মধ্যে হাইকোর্ট এসে বলবে তুমি কেন ব্রিজ বানাচ্ছ? যদি এটা ঠিক না, যদি বেঠিক কিছু হয়ে থাকে, দেখেন সেটা তো প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত ছিল। প্রাইম মিনিস্টার রাগ করে আজকে বলছেন আমি রাগ করে এটা বাতিল করে দিয়েছি। তো উনি কি রাগ করে বাতিল করতে পারেন এজ এ প্রাইম মিনিস্টার? উনি তো শপথে নিয়েছেন যে উনি রাগ অথবা অনুরাগের বিরাগের বশবর্তী কোনো কিছু করবেন না। তো উনি কি রাগ করতে পারেন? উনি কার উপর রাগ করছেন? হয় তো এইগুলিকে ইস্যু করে ভাই, আমার কথা হলো কি, সবাই ওদের ডাকেন, কথা বলেন, বলে সমস্যাটার সমাধান করেন। এতগুলি ছেলে মেয়েকে, এদের প্রত্যেকের পরিবার আছে, গ্রামের থেকে আসছে, বাপবার ঘুম হচ্ছে না যে আজকে আমার ছেলের উপর কি আসতেছে না আসতেছে। তো এতগুলি মানুষকে আপনার উদ্বেগের মধ্যে রেখে ভাই এটা হয় না রে ভাই। জি, অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।